মেয়েটির কপালে বন্দুক ঠেকানো, অথচ তার মধ্যে দেখা যাচ্ছে না কোনো প্রকার ভয়, আর না তো কোনো অস্থিরতা, বরং তার চোখে দেখা যাচ্ছে ভয়ঙ্কর ক্রোধ। অন্য কেউ হলেও হয়তো এতক্ষণও ভয়ে কেঁদে ফেলতো অথবা জ্ঞান হারিয়ে ফেলতো। তবে এই মেয়ের চোখ থেকে যেন আগুন ঝরছে, আর ওই চোখ দিয়ে যেন সামনে থাকা ব্যক্তিটিকে সে পুড়িয়ে ছারখার করে দেবে। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটাতে রাগের আভা ছড়িয়ে পড়েছে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির ঠোঁটে বাঁকা হাসি। তোমার মতো এত তেজস্বী নারী আমি আজ পর্যন্ত দেখিনি। উপস, ভয় পেয়ে গেলাম যে। এভাবে তাকিয়ে থেকো না। মেয়েটির চোখ মুখ আরও কঠিন হয়ে আসে। রাগে শরীর কাঁপতে থাকে তার। তা দেখে সামনে দাঁড়ানো ছেলেটি বন্দুক সরিয়ে হাসতে থাকে। মেয়েটির চেনে এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে দু হাতে ছেলেটার কলার টেনে একটা শক্ত চর বসিয়ে দেয়। কিছুটা দূরে থাকা ছেলে ফুলেরা চমকে ওঠে। এ কী করছে এই মেয়ে? জানে সে কার সাথে পাঙ্গা নিচ্ছে? আদি চৌধুরীর গায়ে হাত তোলে। তাদের ভাবনার মাঝে শব্দ করে হেসে ওঠে ছেলেটা। এরপর হঠাৎই চোখ মুখ গম্ভীর হয়ে আসে। মেয়েটা গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমাকে আদি চৌধুরীকে চর মারো। কথাটা বলে হাতটা আরও শক্ত করে ধরে। মেয়েটি তার হাত ছাড়ানোর জন্য ছটফট করে ওঠে। শেষে দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে একটু পিছিয়ে গেল। আদি চোখ ছোট ছোট করে বলল, তেজের সাথে সাথে গায়েও তো ভালোই শক্তি আছে। অবশ্য আদি চৌধুরীর ওয়াইফ হয়েছে, একটু শক্তিশালী না হলে মানায়। তাও ওয়াইফই, চলে এবার শ্বশুরবাড়ি যাওয়া যাক। মেয়েটি রাগী গলায় বলল, যাব আমি? কোথাও যাব না, জানোয়ার একটা। এই বিয়ে আমি মানি না। তোর মানা না মানাতে কে ধারে? আমার মাথা গরম হওয়ার আগে চুপচাপ আমার সাথে যাবে। এরপর পিছন ঘুরে বলে, এই জগা ছেলে পুলেদের মধ্যে থেকে একটা ছেলে দ্রুত পায়ে সেখানে আসে। হ্যাঁ, আদি ভাই বলো, তোমার নাম জগা না রেখে মগা রাখা উচিত ছিল। জগা নামের ছেলেটা হেসে মাথা চুলকে বলল, ওই নাম রাখা সম্ভব ছিল না আদি ভাই। আদি কিছুটা রসিকতার ছলে বলল, কেন গো জগা? কারণ আমার ভাইয়ের নামই তো মগা। বল একগাল হাসল। ভেরি ব্যাড জগা, মন খারাপ করিস না। আজকে আমি বিয়ে করেছি, তোদের না আনন্দ করার কথা? ছেলেটা ফটাফট মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভাই, এই নে টাকা, আর যা গিয়ে ভালো করে খাওয়া দাওয়া কর। আর হ্যাঁ, ওই ছোট্ট শালা, মানে আমার ছোট্ট শালককে শ্বশুরবাড়িতে পৌঁছে দিস। আচ্ছা ভাই। আমার ভাইকে আমার কাছে দিয়ে দিন বলছি। ওর গায়ে যদি এতটুকু আঁচড় লাগে, আমি আপনাকে খুন করে ফেলবো। অমানুষ কোথাকার। এই, আর একটা কথা বলবি তো? তোর আদরের ভাইকে একদম উড়িয়ে দেব। তোর এই তেজ কে যদি আমি পায়ের তলায় পিষিয়ে না মারি তো কি বলেছি? আমাকে চর মারার ফল হাড়ে হাড়ে বুঝাবো। কথাটা বলেই টানতে টানতে গাড়িতে তুলে নিল। হঠাৎ করেই সব কিছু কেমন হয়ে গেল। এই তো সে ভাইকে নিয়ে স্কুলে যাচ্ছিল। মাঝ রাস্তায় পথ অবরোধ দেখে একটু এগিয়ে আসতে দেখলো পার্টির ছেলেরা পথ আটকে রেখেছে। গরমের মধ্যে একই সব নাজেহাল অবস্থা, তার উপর এনাদের বাড়াবাড়ি। অনেকেই অনেক কিছু বলছেন, তবে কেউ কানে তুলছে না। এদিকে সুমনের টেস্ট পরীক্ষা চলছে। ঠিক সময় না যেতে পারলে গেট বন্ধ করে দেবে। বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে ভাইয়ের হাত ধরে এগিয়ে গেল সামনে। কী ব্যাপার, আপনার এভাবে রাস্তা আটকে রেখে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছেন কেন? তাদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, এই রাস্তা দিয়ে
এখন যাওয়া যাবে না, অন্য কোনো দিক দিয়ে যান। অন্য রাস্তা দিয়ে যদি যাওয়া যেত তাহলে বলতাম আপনারা পথ আটকে রেখেছেন, এত সকলে সমস্যা হচ্ছে। এই সময়টা স্কুল, কলেজ, অফিস যাওয়ার সময়, আর আপনারা এই সব করছেন। সাথে থাকা অনেকেই বলে উঠল, হ্যাঁ ঠিকই তো বলেছে, আমাদের কাছে দেরি হয়ে যাচ্ছে। আরও একজন বলে উঠল, আমার আজ ডাক্তার দেখানোর কথা, সময় পার হয়ে গেলে ডাক্তারবাবু চলে যাবেন, দয়া করে আমাদের গাড়িটা যেতে দিন। আহা, কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না, যান তো এখান থেকে, বললেই হলো। রাস্তা ছাড়ুন বলছি। আরে এটা ওই অসীম মাস্টারের মেয়ে না? মেয়েটাও দেখছি বাপের মতন। খবরদার, মুখ সামলে কথা বলবেন। কি হয়েছে রাজীব? গম্ভীর গলায় বলল ছেলেটি। দেখো না ভাই, বলছি এখন রাস্তা ছাড়া যাবে না, তখন থেকে তর্ক করে যাচ্ছে এই মেয়ে। আদি তাকালো সামনে দাঁড়ানো মেয়েটার দিকে, যার চোখে মুখে স্পষ্ট রাগ আর বিরক্তির ছাপ। সে সানগ্লাসটা ঠিক করে নিল, এরপর রুমাল বের করে মুখটা মুছে নিল। এইটুকু সময়ই ঘামতে শুরু করছে। এতক্ষণ গাছের ছাওয়ায় বসেছিল, লেখা ওড়না দিয়ে ভাইয়ের মুখটা মুছে দিল। তার নিজের মুখটাও বারবার মোছার ফলে কেমন লাল হয়ে গেছে। রাস্তা ছাড়ুন, এভাবে সাধারণ মানুষকে হয়রানি করার মানে কি? আমার ভাইয়ের পরীক্ষা, যেতে দেরি হয়ে যাচ্ছে, রাস্তা ছাড়ুন বলছি। তখন আদি বলল, শুধু কি ভাইয়ের জন্য দেরি হচ্ছে নাকি? বলে হাসলো সে। এতক্ষণ রাগ সংবরণ করে রাখতে পারলেও এখন আর তা পারল না। একটা চর মেরে দিল লেখা। আদির চোখে থাকা সানগ্লাস ছিটকে পড়ে যায় রাস্তায়। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। উপস্থিত সকলে অবাক হয়ে গেল। পাশ থেকে একটা ছেলে চিৎকার করে বলল, এই মেয়ে তোমার সাহস কী করে হয় আদি ভাইকে চর মারার? আদি হাত উঁচিয়ে থামিয়ে দিল ছেলেটাকে। এরপর শান্ত চোখে তাকালো সামনে দাঁড়ানো রমণীর আগুন দুটি চোখে। এরপর বলল, ওদের দুজনকে যেতে দে। ভাই, ও তোমাকে মেরেছে? যা বলছি সেটা কর। ব্যারিকেড সরিয়ে দেয়। লেখাদের গাড়িটা অনেকটা মাঝখানে, ওটা আনা যাবে না, তাই সে ভাড়া মিটিয়ে দিয়ে আসে। যত তাড়াতাড়ি সম্ভব এখন স্কুলে পৌঁছাতে হবে। তাই ভাইয়ের হাত ধরে সামনে এগিয়ে যায়। যাওয়ার আগে একবার আদির দিকে তাকালে দেখতে পায় তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। তারা ওখান থেকে চলে যেতেই একটা ছেলে আদির পাশে দাঁড়ায়। ভাই, কোন মাস্টারের মেয়ে বললি? অসীম মাস্টারের মেয়ে, আমাদের পাশের পাড়ার বাড়ি। কী নাম? কি একটা নাম, ওই লেখা, পত্র লেখা। ও আচ্ছা, গম্ভীর হয়ে বলল আদি। চোখে আগুন, অথচ মুখে রহস্যময়ী হাসি। ফর্সা মুখটা লাল হয়ে গেছে, রাগে না গরমে, তা বোঝা গেল না। পত্র লেখা ভাইকে স্কুলে দিয়ে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তবে আসার আগে যা হলো তাতে আর গেল না। অপেক্ষা করতে লাগলো ভাইয়ের, একেবারে নিয়ে ফিরবে যেহেতু পরীক্ষা হচ্ছে। স্কুল থেকে ফেরার পথে হঠাৎ একটা গাড়ির সামনে এসে দাঁড়ায়। কয়েকজন ছেলে তাদের দুজনকে গাড়িতে তুলে নেয়। কারা আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাদের, সে চিৎকার করে বলতে থাকলো। সুমন ভয়ে তাকে জড়িয়ে কাঁদছে। তাদের যখন গাড়ি থেকে নামিয়ে আনা হলো, সেখানে আদিকে দেখে অবাক হয় লেখা। আদি এক পা এক পা করে তার সামনে আসে, ঠোঁটের কোণে লেগে আছে বাঁকা হাসি। সে ইশারা করতেই দুটো ছেলে সুমনকে নিয়ে কিছুটা দূরে দাঁড়ায়। তার মাথায় বন্দুক ধরে। সে দিদি বলে কাঁদতে থাকে।
তা দেখে লেখার বুকটা ধক করে ওঠে। ছেড়ে দিন আমার ভাইকে, আমাদের কেন এখানে আনা হয়েছে? তার কথা শুনে আদি শব্দ করে হেসে বলে, সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আমাকে চর মারার পরিণতি কি হবে পারে তা দেখবে। এরপর লেখার হাত ধরে নিয়ে যায়। সব কিছু দেখে সে অবাক হয়ে যায়। এইসব কি? ছাড়ুন আমাকে, এত তারা কিসে? হয় আমাকে বিয়ে করবে, আর হয়তো তোমার ওই ভাইয়ের খুলি উড়িয়ে দেব। আদির ডাকে ধ্যান ফেরে লেখার পাশ ফিরে তাকালো সদ্য স্বামী হওয়া লোকটির দিকে। আদি ঝুঁকে এলো তার দিকে। মাই ডিয়ার ওয়াইফি, চলো, তোমার শ্বশুর বাড়ি চলে এসেছি। চৌধুরী বাড়িতে তখন সবাই লাঞ্চ ছেড়ে নিয়েছে। কয়েকজন ড্রয়িং রুমে বসে আছেন, বাকিরা রুমে চলে গিয়েছে। এখন এমন সময় কলিং বেল বেজে ওঠে। চৌধুরী বাড়ির বড় বউ সুদীপ্তা চৌধুরী গিয়ে দরজা খুলে দেন এবং সাথে সাথে অবাক হয়ে বললেন, এসবের মানে কি আদি? সুদীপ্তা চৌধুরী আশ্চর্য হয়ে দেখছেন সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে, সাথে অপরিচিত মেয়েটাকে। ড্রয়িং রুম থেকে বিবেক চৌধুরী উঠে এলেন দরজার কাছে, সাথে ওনার স্ত্রী টিনা চৌধুরী। সুদীপ্তা চৌধুরীর কথা শুনে ওনারা আসেন। আদির পাশে একটা অচেনা মেয়েকে দেখে অবাক হন। ওনারা যা ভাবছেন তা কি সত্যি? এসবের মানে কি আদি? এই মেয়েটাকে তুমি যা ভাবছো তাই মা, আমি বিয়ে করেছি এই মেয়েটাকে। কি বলছিস আদি? বিয়ে করে নিয়েছিস মানে? এভাবে কাউকে কিছু না জানিয়ে তোর বাবা জানতে পারলে কীভাবে ভাবতে পারছিস? সুদীপ্তা চৌধুরীকে বিচলিত হতে দেখা গেল। তিনি চিন্তিত। একই বাপ ছেলের সম্পর্ক তেমন ভালো না। আদির রাজনীতি করা নিয়ে ভীষণ অসন্তুষ্ট অনির্বাণ চৌধুরী। তিনি চান আদি পারিবারিক ব্যবসায় মনোযোগ দিক। তবে ছেলের রাজনীতি করা নিয়ে ওনার ভীষণ রাগ। এই নয় যে আদি ব্যবসায়িক কোনো কাজ করে না, সে ব্যবসার কাজও করে, তবে রাজনীতি সে ছাড়তে পারবে না। শোনা গেল বিবেক চৌধুরীর গলা। তিনি কিছুটা শক্ত গলায় বললেন, আদি, তোর থেকে কিন্তু এসব আশা করা যায় না। কিভাবে পারলি এভাবে হুট করে বিয়ে? এসব আমি এখন সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। সরো সামনে থেকে, রুমে যেতে দাও। ততক্ষণে বাড়িতে থাকা সকলেই আওয়াজ শুনে নিচে উপস্থিত হয়। আদি পত্রলেখার হাত ধরে ড্রয়িং রুমে আসে। সেখানে যে কয়েকজন উপস্থিত ছিল তাদের সকলের চোখ কপালে ওঠার উপক্রম। এ কি দেখছে তারা? আদি চৌধুরী বিয়ে করে বউ নিয়ে এসেছে। সব থেকে বেশি বিস্ময় হয়ে তাকিয়ে আছেন অনির্বাণ চৌধুরী, মা লতা চৌধুরী, মানে আদির গানি মহিলা। দুই ছেলের সাথে এই বাড়িতেই থাকে। মেজ ছেলে তার স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে জাপানে থাকে। তিনি চোখ মুখ কুঁচকে বলে উঠলেন, আদি, একে তো না বলে বিয়ে করছো, তাও আবার এমন একটা মেয়েকে। আর তুমি কি একটা লাল শাড়িও কিনতে পারোনি? কালো জামা পরে কোনো মেয়ে বিয়ে করে? পত্রলেখা তাকালো মহিলার দিকে, যিনি আপাতত তাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছেন। আর ওনার অমন বলার কারণ, পত্রলেখার পরনে একটা কালো রঙের আনারকলি। তবে সে এই কথায় বিশেষ আমলে নিল না। তার মাথায় এখন অন্য চিন্তা ভিড় করছে। ভাইকে বাড়িতে আদৌ পৌঁছে দিয়েছে, আর তার বাবা মা এতক্ষণে নিশ্চয়ই ওনারা টেনশন করছেন। ভাবনার মাঝেই তার হাতে টান পড়ল। আদি তাকে টেনে নিয়ে যাচ্ছে। ছাড়ুন আমাকে। আদি, এভাবে নিয়ে যাচ্ছিস কেন? মেয়েটা হাতে ব্যথা পাবে। উদ্বিগ্ন হয়ে বললেন সুদীপ্তা চৌধুরী। পাশ থেকে টিনা চৌধুরী বলে উঠলেন, মেয়েটাকে দেখেছো? অমন ফর্সা সুন্দর ছেলেটার শেষে কিনা এমন মেয়ে বিয়ে করলো। পত্রলেখা শুনতে
পেল ওনার বলা কথাটা। তার চলে যেতেই বিবেক চৌধুরী বলল, আজ দাদা বাড়ি ফিরলে বড়সড় একটা ঝামেলা হতে চলেছে। আদি এমন একটা কাজ করবে ভাবতেও পারিনি। পাশ থেকে বিবেক চৌধুরীর মেজ ছেলে তরুণ বলে উঠল, আমার তো বিশ্বাসই হচ্ছে না দাদা ভাই বিয়ে করেছে। তুমি আবার কান্নাকাটি শুরু করলে কেন? বড় বৌমাকে কাঁদতে দেখে তিনি বিরক্ত হয়ে বললেন। এরপর ছোট ছেলেকে বললেন, বিবেক, তোর দাদাকে খবর দে, ওকে তাড়াতাড়ি বাড়ি আসতে বল। এদিকে তরুণ বাকি দুই ভাইকে খবরটা জানানোর জন্য ঘরে চলে আসে। টিনা চৌধুরী বড়জাকে সান্ত্বনা দিলেন, কাঁদতে মানা করলেন। বাবা ছেলের মধ্যে আবার ঝামেলা হতে চলেছে রে ছোট, আমার আর এসব ভালো লাগে না। কাঁদতে কাঁদতে বললেন কথাগুলো। সারুন বলছে, ছোবেন না আমাকে। কথাটা বলে ধাক্কা দেয় আদিকে। আদি কয়েক পা পিছিয়ে যায়। তেড়ে এসে তার গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, গায়ের জোর দেখাচ্ছ? আমি যদি একবার জোর দেখাই না, একেবারে মাটিতে মিশে যাবে। ব্যথায় পত্রলেখার চোখের কোণে জল জমেছে। সে ছটফট করে উঠল ছাড়া পাওয়ার জন্য। নখ দিয়ে আদির হাতে খামচি দিল, তবুও ছাড়া পেল না। আদি তার চোখে চোখ রেখে বাঁকা হাসল, এরপর ছেড়ে দিল। পত্রলেখা রক্তচক্ষু নিয়ে তাকালো তার দিকে। মেয়েদের এত তেজ মানায় না, বুঝলে ডিয়ার ওয়াইফি। পত্রলেখা শক্ত গলায় বলল, একদিন এই তেজই আপনি ধ্বংস হবেন মিস্টার। কে ধ্বংস করবে আমাকে? তুমি? হা হা হাসালে। আমাকে ধ্বংস করার কথা হলেও ভেবো না, এতে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে মাই ডিয়ার ওয়াইফি। শেষের কথাটা তার দিকে ঝুঁকে এসে বলল আদি। রাগে ঘৃণায় অন্যদিকে তাকালো সে। দরজার দিকে আসতেই আদি তার হাত ধরে ফেলল। ছাড়ুন আমাকে, বলেছি না ছোঁবেন না আমাকে। আমি কিছুতেই থাকবো না এখানে। আমি মানি না এই বিয়ে। এখন থেকে তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। আর এক পা এই বাড়ির বাইরে রেখে দেখো তোমার ভাইয়ের কি অবস্থা করি দেখবে। তোমার একটা বোনও আছে না? আপনার মতো এমন জঘন্য মানুষ আমি আর দুটো দেখিনি। কারণ এই পৃথিবীতে আমি একা পিস। পত্র লেখা ছাড়া মেরে হাত ছাড়িয়ে নেয়। কিছু বলতে যাবে এমন সময় টোকা পড়ে। দুজনেই সেদিকে তাকায়। আদি গিয়ে দরজা খুলে দেয়। কিছু বলবে মা? সুদীপ্তা চৌধুরী অভিমানী কণ্ঠে বলল, আমার কিছু বলাতে বা না বলাতে তোদের কিছু আসে যায়? যার যা ইচ্ছা সে তাই করে যাচ্ছে। কথাটা বলে তাকে পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করেন। ওনার সাথে টিনা চৌধুরীও আসেন, হাতে খাবারের প্লেট। সুদীপ্তা চৌধুরী একটা গাড়ি নিয়ে পত্রলেখার সামনে ধরে বলেন, চৌধুরী বাড়ির বউরা সব সময় শাড়ি পরে, যাও ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে এসে খাবারটা খেয়ে নাও। আমি শাড়ি পরতে পারবো না। আপনার ছেলে আমাকে। আদি তার মুখ চেপে ধরে। আদি, এটা কি ধরনের ব্যবহার? ওর মুখ ছাড়। মেয়ের কথা দেখো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই কাণ্ডজ্ঞান নেই। নাক মুখ কুঁচকে বললেন টিনা চৌধুরী। পত্রলেখা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। না, তোমরা যাও, আমি দেখছি ব্যাপারটা। কথাটা বলতে দেরি হলেও সুদীপ্তা চৌধুরীর হাত ধরে রুম থেকে বেরিয়ে আসতে দেরি করলেন না টিনা চৌধুরী। বিয়ে নিয়ে একটা কথাও যেন না শুনি, মনে থাকে যেন। এরপর আবার বলল, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে আসবে। গো ফাস্ট। বললাম তো পরব না। আদি কপাল ঘষে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, আমাকে রাগিও না, এর ফল তোমার জন্য ভালো হবে না। ওগো
শুনছ? লেখা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কয়েকজন লোক এসে সুমনকে বাড়ি দিয়ে গেছে। ছেলেটা ভীষণ ভয় পেয়ে আছে। কি সব বলছে? লেখাকে নাকি কে বিয়ে করেছে। আমি ওকে অনেকবার ফোন করেছি, ধরছে না। আমার মেয়েটার কি হলো বলতো? তুমি শিগগিরই বাড়ি আসো। ফোনের ওপারে স্ত্রীকে কান্না করে কথা বলতে শুনে আশ্চর্য হলেন অসীম মল্লিক। স্কুল থেকে ফেরার পথে চা খেতে রাস্তার পাশে একটা দোকানে ছিলেন তিনি। যতই গরম পড়ুক না কেন, তাও উনার চা খাওয়া কেউ আটকাতে পারবে না। শুধু উনি নন, এমন চা প্রিয় অনেক মানুষ আছে। তবে চায়ের কাপে চুমুক দেওয়ার আগেই ওনার ফোন বেজে ওঠে। আর ফোন রিসিভ করতেই স্ত্রীর কান্না করে বলা কথাগুলো শুনে যেন ওনার পায়ের তলার মাটি সরে যায়। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, এসব কি বলছো হেমা? লেখা বাড়ি ফেরেনি মানে? যা শুনেছো তাই বলেছি। বন্ধুদের সাথে কোথাও গিয়েছে কিনা খোঁজ নিয়েছো? অন্য কোথাও তো যেতে পারে। না, আমি ফোন করেছি ওদেরকে। ওরা বলল ওদের একসাথে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু লেখা মানা করে দেয়। সুমন্ত বলছে লেখাকে নাকি একজন বিয়ে করে গাড়িতে করে নিয়ে গেছে। হেমা মল্লিক আবার বললেন, সকালে স্কুলে যাওয়ার সময় পার্টির ছেলেদের সাথে ঝামেলা করেছে তোমার মেয়ে। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। আমার মেয়েটার সাথে কী হলো কে জানে। এখনই বাড়ি আসো। অসীম মল্লিক চায়ের কাপটা রেখে উঠে দাঁড়ালেন। কান্না থামাও, আমি আসছি। এরপর দোকানে চায়ের দামটা দিয়ে বাড়ির দিকে রওনা দেন। বিছানার অপর বসে আছে পত্রলেখা। রাগে দুঃখে কান্না পাচ্ছে তার, কিন্তু সে কাঁদবে না। এত সহজে সে কখনো ভেঙে পড়েনি, আর পড়বেও না। আচ্ছা, বাবা মা কি ভাবছে? ওনারা নিশ্চয়ই চিন্তা করছে ভাইটা বাড়িতে পৌঁছেছে। তো যদি পৌঁছায় তাহলে সে কিছু তো বলবেই। সব শুনে তার মা নিশ্চয়ই কান্নাকাটি করছে। মা তা এত নরম স্বভাবে, কিছু হলেই কান্নাকাটি শুরু করে। বসে বসে এই কথাগুলোই ভাবছিল সে। তার পরনে সুদীপ্তা চৌধুরী দিয়ে যাওয়া শাড়ি, তবে খাবার সে খায়নি। ওভাবেই প্লেটে ঢাকা দেওয়া আছে। আদি অবশ্য একবার বলেছে খেয়ে নিতে, কিন্তু সে খায়নি। তাতে আদির কিছু যায় আসে না। তার মতে খিদে পেলে ঠিক খেয়ে নেবে। সে তার খাবার খেয়ে সোফায় বসে নিজের কাজ করছে। পত্র লেখার ভাবনার ব্যাঘাত ঘটে মিষ্টি একটা কণ্ঠস্বর শুনে। তুমি কে? দাদা ভাই, এর রুমে কি করছো? পত্রলেখা দেখলো তার সামনে একটা 7-8 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। একেবারে পুতুলের মতো দেখতে, সুন্দর। হয়তো মাত্র ঘুম থেকে উঠে এসেছে, যার ফলে চোখগুলো ফোলা ফোলা। কি হলো বলো? আদিও খেয়াল করেনি মেয়েটি কখন এসেছে। দরজাটা এমনি দেওয়া ছিল। পরি, দাদা ভাই বলে মেয়েটি আদি কাছে গেল। আদি তাকে কোলে তুলে নিল। বাচ্চা মেয়েটি তার গলা জড়িয়ে ধরল। আবার চকলেট দিচ্ছে। মেয়েটি পত্রলেখার দিকে তাকিয়ে বলল, ওই মিসটা কে দাদা ভাই? আদি তাকালো পত্রলেখার দিকে। সেও তাদের দিকেই তাকিয়ে আছে। তুমি তাকে মণি বলতে পারো পরি। মণি? আদি মাথা নাড়ালো। আমাদের সাথে থাকবে? হ্যাঁ। পত্রলেখা বাচ্চাটাকে দেখছে, পুরো পুতুলের মতো। সাথে কৌতূহল জাগছে মেয়েটাকে। দাদা ভাই বলছে। ছোট্ট মেয়েটি তার দিকে এগিয়ে আসে, পত্রলেখাকে ভালো করে পর্যবেক্ষণ করে। তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে? পত্রলেখা কিছু বলল না। তোমার নাম কি? তুমি কি আমার ফ্রেন্ড হবে? কথাটা বলেই সে এক হাত তার দিকে বাড়িয়ে দিল। এত রাগ আর মন খারাপের পরেও এই চঞ্চল প্রকৃতির মেয়েকে দেখে মনটা কিছুটা শান্ত হলো। সে নরম গলায় বলল, আমার নাম পত্রলেখা। তোমার নাম কি? সে হাসি
মুখে বলল, আমার নাম শ্রী, তবে সবাই আমাকে পরি বলে ডাকে। কথাটা বলেই মিষ্টি করে হাসলো। সুন্দর নাম, পরি। এই চৌধুরী বাড়ির একমাত্র কন্যা সন্তান, সকলের ভীষণ আদরের। চৌধুরী বাড়ির বড় ছেলে অনির্বাণ চৌধুরীর দুই ছেলে, আদি আর অর্ণব। মেজ ছেলের ও দুই ছেলে, তারা সকলে জাপানে থাকে। ছোট ছেলে বিবেক চৌধুরী, দুই ছেলে সৈকত ও সৌগত এবং একমাত্র কন্যা পরি। যেদিন পরি হয়েছিল, চৌধুরী বাড়ির সকলে সে কি খুশি। অনির্বাণ চৌধুরী তার নাম রেখেছিল শ্রী। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। দরজা খোলাই ছিল, যার ফলে স্পষ্ট শুনতে পায়। আদি পরে হাতে চকলেট দিয়ে বলল, যাও রুমে যাও, রুম থেকে একেবারেই বের হবে না, কেমন? আচ্ছা, বলে চলে যায়। তোমার বড় ছেলে কি মনে করেছে নিজেকে? আমার একটা কথাও সে শুনবে না, ওর যা ইচ্ছা তাই করবে। রেগে কথাগুলো বললেন অনির্বাণ চৌধুরী। তুমি একটু শান্ত হও, যা হওয়া তা তো হয়ে গেছে, এখন এর সমাধান বের করতে হবে। শান্ত হওয়ার মতো কোনো কাজ সে করেছে? এত চিৎকার চেঁচামেচি কিসে? সকলে সিঁড়ির দিকে তাকালো। আদি আসছে, তার পিছনে পত্র লেখা। এই মুহূর্তে আদির ভাই বাদে ড্রয়িং রুমে সকলে উপস্থিত। সে আসতেই অনির্বাণ চৌধুরী বললেন, তুমি কি ঠিক করেছো? আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিবে? তোমার এমন কেন মনে হলো? এবার তিনি রেগে চিৎকার করে বললেন, তাহলে এই সবের মানে কি? কোনো কোন সবের? আদি পত্রলেখা অবাক হয়ে দেখছে। বাবার সাথে এমন করে কেউ কথা বলে? অবশ্য ওনার মতো মানুষের থেকে কী বা আশা করা যায়? তুমি এভাবে কাউকে না জানিয়ে বিয়ে করে নিলে? মেয়েটাকে কোথায় থাকে সে সব কিছু জানো? এরপর তিনি পত্রলেখার সামনে দাঁড়ালেন। বুঝলেন এই মেয়েটাকে ওনার বড় ছেলে বিয়ে করেছে। তিনি নরম স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? পত্রলেখা, তুমি কি আদিকে আগে থেকেই জানতে? তোমার বাড়ির সবাই জানে এই বিয়ের কথা? না। সাথে সাথে আদি তার হাতটা ধরে বলে, আমি ওকে বিয়ে করছি, বাস এতটুকুই। এই নিয়ে আর কোনো আলোচনা বা কথা শুনতে বা বলতে আগ্রহী নই। কথাটা বলেই সেখান থেকে চলে যায়। দেখেছিস দাদা ভাই, এর কি সাহস? কথাটা বলল সৌগত। হ্যাঁ দেখলাম, তবে তুই আবার এমন করতে যাস না। বড় ভাইয়ের কথা শুনে মুখটা চুপসে গেল তার। পরি কোথায়? রুমে। চলে যায় শওকত। পিছন পিছন সৌগত ও গেল। অনির্বাণ চৌধুরী ও হনহনিয়ে ঘরে চলে যান। স্বামী রেগে আছেন দেখে সুদীপ্তা চৌধুরীও গেলেন। সকলে চলে যেতেই টিনা চৌধুরী স্বামীকে বললেন, যাই বলো, আদি কিন্তু এটা একেবারেই ঠিক করেনি। সকলে মিলে ব্রেকফাস্ট করতে বসেছে। পত্র লেখার কেমন অস্বস্তি হচ্ছে, এতগুলো অচেনা মানুষের মধ্যে। গতকাল রাতে সুদীপ্তা চৌধুরীকে বলে, আদির থেকে ফোনটা নিয়ে দেখেছিল কত মিসড কল। বাবা মা কত কিছু জিজ্ঞেস করেছিল, সে শুধু বলেছিল, হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। সে ওখানে উপস্থিত না থেকেও বুঝেছিল ওনাদের মনের অবস্থা। সারা রাত সে ঠিক মতো ঘুমাতে পারেনি। তাকে আদির জ্ঞানীর ঘরে থাকতে বলা হয়েছিল। অর্ণব সবে বড় ভাইয়ের বউকে দেখলো। কাল একটু রাতে বাড়ি ফিরেছে সে। বাবার সাথে সেও এখন থেকেই বিজনেস যোগ দিয়েছে। তুমি খাচ্ছ না কেন? সকলে তাকালো পত্রলেখার দিকে। তাতে মেয়েটা অস্বস্তি বোধ করলো। আদি এক পলক তাকালো। তার মনে কি চলছে বোঝা গেল না। টিনা চৌধুরী পরীকে খাইয়ে দিচ্ছেন। মেয়েটা খুব চঞ্চল। বাবার ডাক শুনে দৌড়ে নিচে আসে পত্রলেখা।
আশেপাশে কাউকে খেয়াল করলো না, দৌড়ে বাবার কাছে গেল। তুমি ঠিক আছো বাবা? এসব কি লেখা? তুমি ঠিক আছো মা? হেমা মল্লিক মেয়েকে জড়িয়ে ধরলেন। ওনার চোখে জল চিকচিক করছে। ঠিক মতন ঘুমাতে পারেননি। অফিস যাওয়ার জন্য তখন অনির্বাণ চৌধুরী, বিবেক চৌধুরী, অর্ণব তৈরি হয়ে বের হচ্ছিলেন। তবে তখনই পত্রলেখার বাবা মা ওখানে আসেন। আপনার বসুন, অনির্বাণ চৌধুরী বললেন। এরপর সবাই মিলে কথা বলল। আদি চুপচাপ দাঁড়িয়ে আছে। অসীম মল্লিক বুঝতে পারছেন কিছু একটা হয়েছে। ওনার মেয়ে এমন নয়, এভাবে বিয়ের তো প্রশ্নই আসে না। লেখামা, তুমি কি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছ? তুমি কি আমাদের সাথে যাবে, না এখানে থাকবে? লতা চৌধুরী বললেন, আমার নাতির মতো ছেলের সাথে বিয়ে হয়েছে। আপনাদের মেয়ের ভাগ্য ভালো। এমনভাবে বলছেন যেন আপনার মেয়েকে জোর করে আটকে রাখা হয়েছে। আহ মা, তুমি থামো, বিবেক চৌধুরী বললেন। পাশ থেকে ওনার স্ত্রী ফিসফিস করে বললেন, মা, ভুল কি বলেছে? তুমি চুপ করো চিনা। আদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পত্রলেখার দিকে। সেই মুহূর্তে তাকালো পত্রলেখা এবং বাবা মাকে অবাক করে দিয়ে বলল, আমি যাব না, তোমরা ফিরে যাও। মেয়ের কথা শোনা মাত্রই অসীম মল্লিক এবং ওনার স্ত্রী ব্যথিত নয়নে তাকালেন। বিয়ে হয়েছে এটা ঠিক, কিন্তু এভাবে? পত্রলেখা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবার চোখের দিকে তাকাতে পারছে না সে। আদির মুখে অদ্ভুত এক হাসি দেখা গেল। অনির্বাণ চৌধুরী সকলের সামনে একটি প্রস্তাব রাখলেন, অবশ্যই নিজের মান সম্মানের কথা চিন্তা করে। তিনি বললেন, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু এভাবে বিয়ে, সমাজ বলে তো কিছু আছে, তাই অনুষ্ঠান করে আবার বিয়ে দিতে চান। অসীম মল্লিক কিছুক্ষণ ভেবে তিনিও একই মতামত প্রকাশ করেন। হেমা মল্লিক এই বাড়ির সবাইকে দেখছেন, দুই একজন ছাড়া বাকি সবাই এখনো পর্যন্ত ভালো ব্যবহার করেছেন। তবে এই সব কিছু স্বাভাবিকভাবে নিতে পারছেন না। আপাতত মেয়ের সাথে কথা না বলা পর্যন্ত কিছুতেই মন শান্ত করতে পারছেন না। তবে সবাইকে চরম বিরক্তিতে ফেলল আদির বলা কথা, কোনো বিয়ে হবে না। আমি সব নিয়ম মেনেই বিয়ে করেছি। আর রইল সমাজের কথা, আমার তাতে কিছু যায় আসে না। তোমার কিছু যায় আসে না বললেই হলো? আমাদের একটা মান সম্মান আছে। কোথায় কিভাবে বিয়ে করেছো সেটা তো আমরাও জানি না। ভুলে যেও না, তুমি এই বাড়ির ছেলে। সকলে যখন ব্যাপারটা জানবে, তখন আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে লোকে হাসাহাসি করবে। অবশ্য সেটা করার মতো কাজই তুমি করেছো। রেগে গিয়ে বললেন অনির্বাণ চৌধুরী। আমি যখন বলেছি হবে না, তার মানে কোনো বিয়ে হবে না। কথাটা বলেই পত্রলেখার হাত ধরে সিঁড়ির দিকে হাঁটা ধরল। তা দেখে হেমা মল্লিক অস্থির হয়ে বললেন, আমার মেয়ের সাথে কিছু কথা আছে লেখা। পত্রলেখা পিছনে ফিরে তাকালো বাবা মায়ের দিকে, হাত ছাড়ানোর চেষ্টা করছে। চাপা স্বরে বলল, ছাড়ুন আমার হাত, ভালো হবে না বলে দিচ্ছি। নিচ থেকে অনির্বাণ চৌধুরী রেগে বললেন, এসব কী ধরনের ব্যবহার আদি? আদি আদি তবে সে কারো কোনো কথা শুনল না। ছেলে যে খুব একটা ভালো না, সেটা অসীম মল্লিক বুঝলেন। মেয়েটার সাথে একই হয়ে গেল। আমার মেয়ের যদি কিছু হয়, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, বলে দিলাম, বললেন অসীম মল্লিক। উনার কথা শুনে লতা চৌধুরী নাক মুখ কুঁচকে বললেন, তা আপনার মেয়েকে দিব্যি দিয়েছে এখানে থাকার জন্য? নিয়ে যান সাথে করে। আমার নাতিকে দেখছেন কোন দিক দিয়ে যায় আপনার মেয়ে তার সাথে? তিনি কিছুতেই পত্রলেখাকে আদির পাশে মানতে পারছেন না। কোথায়
ভেবেছিল একটা ফর্সা ভদ্র শান্ত শিষ্ট স্বভাবের মেয়ের সাথে বিয়ে দিবে আদি। ওনার কথা শুনে হিমা মল্লিকের চোখে জল চিকচিক করে উঠল। এই প্রথম মেয়ের সম্পর্কে এমন কথা শুনলেন। আচ্ছা, সৌন্দর্য মানে কি ফর্সা হতে হবে? সৌন্দর্য বলতে কি শুধু এটাই বোঝায়? অসীম মল্লিকের মুখ অপমানে থমথমে হয়ে গেল। শোনা গেল অনির্বাণ চৌধুরীর গলা, আহ মা, তুমি চুপ করবে? ফুল কি বলেছি আমি? আপাতত অসীম মল্লিক যা বোঝার বুঝে গেছেন। মেয়ে যে ওনার কথায় এসে পড়েছে ভালোই উপলব্ধি করতে পারছেন। তিনি কথা তিনি কোনো কথা না বলে হেমা মল্লিককে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ি থেকে বেরিয়ে আসতেই আর কান্না আটকাতে পারলেন না হেমা মল্লিক। তিনি কান্না করে দিলেন, আমার মেয়েটার সাথে কি হয়ে গেল? ওর এখন কি হবে? কান্না থামাও হেমা। লেখামা যে ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে করেছে তা আর বলতে হবে না। ওর সাথে কথা না বলা পর্যন্ত আসলে ঠিক কী হয়েছে তা জানতে পারবো না। ঘরে এসে পত্রলেখাকে এক প্রকার ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল আদি। নিজেকে সামলে উঠে দাঁড়ালো। রাগে পত্রলেখার দিক বেদিক ভুলে চর বসিয়ে দিল আদির ডান গালে। নিস্তব্ধ ঘরটিতে চরের শব্দ বেশ জোরে শোনালো। চর মারার ফলে আদির মুখটা বাঁ দিকে হেলে গেল। সে হাত মুষ্টিবদ্ধ করে নিল। পত্রলেখার গলা চেপে ধরে দ্রুত পায়ে এগোলো। পত্রলেখা দু হাত দিয়ে আদির হাত ছাড়ানোর চেষ্টা করছে। তার পিঠ ঠেকেছে দেওয়ালে। ছটফট করে উঠল মেয়েটা। আদি হিসিয়ে বলল, বারবার একই ভুল করছো মাই ডিয়ার ওয়াইফি। আমাকে চর মারার শাস্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমার ধারণার বাইরে। লাস্টের কথা বলার সময় হাতে আর একটু চাপ প্রয়োগ করলো। পত্রলেখার চোখ ঝাপসা হয়ে আছে। সে দুই হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে। আদি নিজেই তাকে ছেড়ে দিল। পত্রলেখা দুই হাত গলায় দিয়ে কাশতে থাকলো। জোরে জোরে শ্বাস নিল। ধপ করে বসে পড়ল দেওয়াল ঘেঁষে। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আদি পা ভাঁজ করে তার সামনে বসলো। পত্রলেখার থুতনি ধরে মুখটা উঁচু করলো। এরপর হাসলো। এই সামান্য ব্যথায় কষ্ট পেলে চলবে? আমাকে চর মারা তোমার লাইফ হেল করে ছাড়বো। পত্রলেখা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। আদি গট গট ঘর থেকে চলে যায়। সে চলে যেতেই পত্রলেখা চোখের জল মুছে বলল, আর আপনি কি করে ভাবলেন আমি আপনাকে ছেড়ে দেব? কলিং বেলের শব্দ শুনে ঘর থেকে দৌড়ে আসে সুমি। সুমন ও আসে। দরজা খুলতেই দেখতে পায় বাবা মায়ের ক্লান্ত আর বিষণ্ণ মুখ। দিদি কোথায় মা? ওনারা কিছু না বলে গিয়ে বসলেন। বাইরে থেকে আসার কারণে ঘেমে গেছেন। সুমি আর কিছু জিজ্ঞাসা না করে 2 গ্লাস ঠান্ডা জল আনলো। ঘড়ির কাঁটা জানান দিছে বেলা 11টার বেশি সময় হয়ে গেছে। অসীম মল্লিক ঘরে চলে গেলেন। হয়তো স্কুলে যাবেন। সুমি মায়ের পাশে বসলো। ওর এক পাশে সুমন। দিদি কোথায় মা? ও আসেনি কেন? সত্যি সত্যি দিদির বিয়ে হয়ে গেছে? তার কথা শুনে হেমা মল্লিক শাড়ির আঁচলে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন। সুমিকে অস্থির দেখা গেল। মা, তুমি কাঁদছো কেন? ও মা, কি হয়েছে? বলতে বলতে সে নিজেও কেঁদে ফেলল। সুমন মাকে জড়িয়ে ধরে বসে আছে। তার চোখও জল চিকচিক করছে। কেউ জানুক আর না জানুক, সে তো নিজের চোখে সবটা দেখেছে। এমন কি পত্রলেখার কপালে পিস্তল ধরতেও দেখেছে। ছেলে মেয়ের অবস্থা দেখে হেমা মল্লিক নিজেকে সামলালেন। ভাগ্যিস সুমনের একদিন ছাড়া ছাড়া পরীক্ষা, না হলে এখন যা পরিস্থিতি তাতে তো ওর স্কুলে যাওয়াই হতো না। সুমনকে ঘরে যেতে বলল। এরপর তিনি রান্নাঘরের দিকে গেলেন। পিছনে পিছনে সুমি গেল।
আবারও জিজ্ঞেস করতে তিনি বিয়ের কথা বললেন, সাথে ও বাড়ি কথাও। হঠাৎ মুখ উপর জল পড়াতে ধড়বড় করে উঠে পড়ল পত্রলেখা। সামনে আদি দাঁড়িয়ে আছে, হাতে জলের গ্লাস। পত্রলেখা ঘুমিয়েছিল। সারাদিন ঘর থেকে বের হয়নি সে, ঘরেই ছিল। আদি একটা ইনোসেন্ট ফেস করে বলল, উপস, বুঝতে পারিনি। গ্লাসটা নিতে গিয়ে জলটা পড়ে গেল। পত্রলেখা খুব ভালো করেই বুঝতে পারল এটা ইচ্ছে করে করেছে। সরো আমার বেড থেকে, আমি ঘুমাবো। বলতে বলতে পত্রলেখাকে ওঠার আগেই তাকে এক প্রকার টেনে বিছানা থেকে নামিয়ে দিল। এরপর লাইট অফ করে শুয়ে পড়ল। এদিকে পত্রলেখা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। সেও কি এই লোকের সাথে এক বিছানায় থাকবে? কখনো না। চলবে। গল্প পত্রলেখার অঙ্গীকার, পর্ব 1 থেকে 4 শেষ। কলমের ছবিতা। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।